প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কক্সবাজারের অন্যতম কবি হাকিম মাহমুদ, যিনি নানা প্রতিভার অধিকারী, মুক্ত চিন্তার চিন্তক এবং কণ্ঠশিল্পী, গীতিকার। উনি ওনার অনেক অনুসারী, ভক্ত, অনুরাগী তৈরি করেছেন। তার সঙ্গীতজ্ঞ হিসাবে, কণ্ঠশিল্পী হিসাবে, ওস্তাদ হিসাবে, শিক্ষক হিসাবে, কবি হিসাবে আমি তার একটি কাব্যগ্রন্থ অন্তরঙ্গের রঙ্গমঞ্চে এই কাব্যগ্রন্থের কিছু কবিতা আপনাদের সামনে তুলে ধরতে চাই। কবি এই কবিতায় ছোট ছোট কবিতার মাধ্যমে কবির জীবনের চলার পথের যে অভিজ্ঞতা, যে বিরক্তি, যে দুঃখ, যে উপলব্ধি, যে সমাজের যে অসঙ্গতি, এই সমস্ত বিষয়ে প্রেম, বিরহ, ভালো লাগা, জীবনযাপন, সমাজ, সংসার, সব বিষয়ে তার যে উপলব্ধি, যে পর্যবেক্ষণ, যে অনুভূতি তিনি কাব্যিক ঢঙে প্রকাশ করেছেন। নানা শিরোনামে এই কবিতাগুলো উনি এখানে উপস্থাপন করেছেন। প্রথমত নেতা, গডফাদার, ভাষণ ও নির্বাচন শিরোনামে অনেকগুলো কবিতা উনি এই গ্রন্থে গ্রন্থিত করেছেন। নাম্বার 1, ক্ষমতাধর কেডার আমি, ফুলের টোকাও মারবি না, ইচ্ছে হলে আমার দিকে তাকাতেও পারবি না, যা ইচ্ছা পারি আমি করতে, যাকে ইচ্ছে ফেলতে পারি গর্তে, গডফাদার কন চালিয়ে যা, কারুদার ধারবি না। তৃতীয় কবিতায় উনি বলছেন, ভাষণ দেবার জন্য ওরা বসে তাকে হা করে, ভাষণ দেবার পরে পরেই পালিয়ে যায় সা করে, দেশের কথা বলে বক্ষ হয়ে যায় চোখের জলে, ভাষণে বারণ যা করে হায় নিজেরা আবার তা করে। 8 নাম্বার কবিতায়, জনদরদী নেতা আবার ইলেকশনে নামবেন, জনসভায় ভাষণ দিয়ে আবার প্রচুর ঘামবেন, নিত্য উড়ান মিথ্যা ফানুষ, চারপাশে তার ভণ্ড মানুষ, সময় কোথায় বাপ মা আর বোনের কথা ভাববেন। বারো নাম্বার কবিতা, এখানে উনি বলছেন, দল বদল করতে যিনি লজ্জাবোধ করেন না, নিজের ডোল নিজেই বাজান, কারো কথা ধরেন না, ক্ষমতার স্বাদ বাবার তোরে দল বদলান গর্ব ভরে, এখন তিনি আগের মতো সাফারি স্যুট পরেন না। 16 নম্বর কবিতায়, সেই দলে ভিড়েন তিনি যে দল থাকে ক্ষমতায়, মনটা তার কাঁধে সদা গরিবের জন্য মমতায়, কান্না ভরা কণ্ঠ নিয়ে দেন যে ভাষণ সবাই গিয়ে, একাই কান সুযোগ পেলে বিশ্বাসী নন সমতায়। 19তম কবিতায় বলছেন, স্বৈরাচারীর দূষণ ছিলেন, দাপট ছিল খুব তার, জায়গা জমি ভিটার প্রতি আছে ভীষণ লোভ তার, স্বৈরাচারের হলে পতন, পালান তিনি চোরের মতন, স্বৈরাচারের প্রতি এখন বেড়ে গেছে খুব তার। 23তম কবিতায় উনি বলছেন, নেতার মতো চলন বলন, যদিও নেতা নন, পাঞ্জাবি পরে মঞ্চে ওঠে দেন যে তিনি ভাষণ,
ঋণ খেলাপি বন্ধু ধার জেল কেটেছেন কয়েকবার, নরম নরম কথা বলে নেন যে কেড়ে মন। 35তম কবিতায় কবি লিখছেন, ভোট এলে দাম বাড়ে ভোটারের ভাইরে, ভোট এলে প্রার্থীর ভালোবাসা পাইরে, ভোট এলে প্রার্থী আসে গাল ভরা হাসি হাসে, গাল ভরা হাসি হাসে, যাচাই বাছাই না করে প্রার্থীর গুণগান গাইরে। 37তম কবিতায় কবি বলছেন, প্রভাবশালী নেতা তিনি, কারো ধার ধারেন না, এমন কোন কাজেই নেই যা তিনি পারেন না। উকিল নিয়ে ঢুকেন থানায়, গাম্ভীর্য মুখে কানায় কানায়, ঋণ খেলাপের মামা তিনি, জুয়া খেলায় হারেন না। 46তম কবিতায় কবি লিখছেন, জনপ্রিয় নেতা নাকি আজ শহরে আসবেন, গলায় মালা পুষ্প বৃষ্টি গণজোয়ারে ভাসবেন, তৈরি হলো অনেক অনেক তোরণ, খা খা রোদে অপেক্ষায় জনগণ, রাজকীয় সংবর্ধনায় আনন্দে নেতা হাসবেন। প্রিয় দর্শক শ্রোতা, উনি নেতা গডফাদার ভাষণ ও নির্বাচন বিষয়ে 55টি কবিতা বা স্তবক লিখেছেন। এখানে চমৎকার ভাবে তিনি ভণ্ড রাজনীতিকদের, নেতাদের, গডফাদারদের চরিত্র উন্মোচনের চেষ্টা করেছেন, আশা করি করেছেন। পরের শিরোনাম দাপট ও দুর্নীতি। এই শিরোনামে উনি 18টি কবিতা লিখেছেন। এখান থেকে কয়েকটি কবিতা আপনাদের শোনাবো। চতুর্থ কবিতায় উনি লিখছেন দাপট ও দুর্নীতি এ বিষয়ে। মাঝের তেল মাছ ভেজে গান, সদানন্দ হাওলাদার ঘরে কোণে লুকিয়ে থাকেন যখন আসে পাওনাদার, ছিলেন আগে আরবদার, শ্বশুর বাড়ি ভারত তার, বন্ধুর দেখা পেলেই বলেন টাকা কিছু দাও না ধার। দাপট ও দুর্নীতির শিরোনামে 11তম কবিতায় উনি বলছেন, রদ বদল অনেক হলো, রক্ত বদল কে করবে, রক্তে ঘুষ দুর্নীতি এসব কবে সরবে, সংযম নেই বাড়ছে কবি, বাড়ছে দেশ, বাড়ছে খুব, গড়ে ধরা সমাজ ভেঙে এ সমাজ কে গড়বে। 17তম কবিতা দাপট ও দুর্নীতি। হত্যাকারীর হয় না বিচার, টাকার জোর থাকলে যায় না চেনা আসল রূপ, মুখোশে মুখে ঢাকলে, হত্যাকারী পার পেয়ে যায় গরিবের ধন, পরে খেয়ে যায় মুশকিল আসান, হয় নিমিশে টেবিলে ঘুষ রাখলে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে অসভ্যদের দাপট দাপিয়ে বেড়াচ্ছে, দুর্নীতির যে ছড়াছড়ি, এই বিষয়ে কবি সোচ্চার, এ বিষয়ে কবির খুব দুঃখ প্রতিবাদ জানিয়েছেন। আমরাও কবির সাথে একাত্মতা প্রকাশ করছি। আমাদের দেশে আমলা, বস, চামচা, চাটকারিতা এই বিষয়গুলো চোখে পড়ার মতো। এই আমলা, বস, চামচা, চাটকারিতা এই শিরোনামে আমি অনেকগুলো কবিতা লিখেছেন। এখানে এই শিরোনামে উনি 16টি কবিতা লিখেছেন। আমি এখান থেকে কয়েকটি কবিতা শোনাচ্ছি। শিরোনাম হচ্ছে আমলা, বস, চামচা ও চাটকারিতা। প্রথম কবিতায় কবি লিখছেন, বড় মাপের আমলা তিনি, ছোট কাপে খান না চা, সময় সুযোগ যখনই পান ছুটে তিনি যান ঢাকা, তেলে বেগুনে জলে ওঠেন ঘুষ দিলে, একটু পরে গ্রহণ করেন ঘুষ দিলে, এই সেদিন ডাক্তার এলেন অসুখ নাকি
কান পাকা। সপ্তম কবিতায় বলছেন, আমলা আসেন রোজ অফিসে সকাল 10:30টায়, চোখ দুটো তার ঢাকা থাকে বড় কালো চশমায়। খুব খুশি হন ঘুষ পেলে, রাত কাটে তার তাস খেলে, বাজারে গিয়ে ধমকে দিয়ে মাছ কিনে নেন সস্তায়। অষ্টম কবিতায় উনি লিখছেন, আমলা এলেন মফস্বলে সুন্দর আলী নাম, দুর্নীতি আর স্বজন প্রীতি নিত্যদিনের কাম। চশমা চোখে টাই গলাতে রাসবাড়ি চলা বলাতে, দোতলায় উঠে হাঁপান তিনি, ঝরে প্রচুর ঘাম। 14তম কবিতায় কবি বলছেন, তদবির ছাড়া ফাইল নড়ে না, হয় না মুশকিল আসান। তদবিরের বদৌলতে পাবেন আপনি যা চান। থাকে যদি মামা, থাকে বড় ভাই, বিপদে আপদে কোনো ভয় নাই। ম্যানেজ করে সুবিধাবাদী, আনন্দে গা ভাসান। 15তম কবিতায় উনি বলছেন, তোষামোদী কথা শুনে খুশি হন বস। চামচার চাটুকারিতায় হন তিনি বশ। তোষামোদী দক্ষ হলে চাকরিতে সুফল ফলে, চামচার লাইফে আসে অর্থ এবং যশ। উনি আমলা, বস, চামচাও, চাটুকারদের যে চর্চা, যে ভয়ানক পরিস্থিতি অবস্থা, সেটি এই কবিতাগুলোতে তুলে ধরেছে। কবি সমাজের যে অসঙ্গতি নিয়ে তার যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, সেই বিষয়ে প্রতিবাদ করেছেন তার প্রতিটি কবিতায় কবিতায়। এখানে আমাদের বিপন্ন পথহারা স্বদেশের করুণ চিত্র ফুটে ওঠে এবং এখানে কবি বুক হাহা করে ওঠে, কবি প্রতিবাদ জানায়। এবারে শিরোনাম অদ্ভুত কৌতুক খেয়াল। অদ্ভুত কৌতুক ও খেয়াল বিষয়ে উনি বেশ কিছু কবিতা রচনা করেছেন। 38টি কবিতা দেখতে পাচ্ছি এই বিষয়ে। আমরা অদ্ভুত কৌতুক ও খেয়ালের শিরোনামে লেখা কবিতাগুলোর কিছু কবিতা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। এখানে দ্বিতীয় কবিতায় উনি লিখছেন, আজব রাজার খায়েশ হলো দেশের ভালো করবার, মাঝরাতে তাই প্রজা ছাড়াই বসান গড়ে দরবার। প্রজারা তাই অবাক হয়ে ভাবে, রাজা দেখছে সবার মাথা খাবে। ভাবলো ওরা সত্তরের বিহিত করা দরকার। কবি তার তৃতীয় কবিতায় লিখছেন এভাবে, লোকটা নাকি ভীষণ বাজি, সদাই করে ফাজলামি, মাতাল হয়ে সেদিন বলে নেপোলিয়ান আজ আমি। হেঁটে হেঁটে গান গায়, ঠুট নেড়ে পান খায়, মাঝে মাঝে দেয় উপদেশ কথার চেয়ে কাজ দামি। পঞ্চম কবিতায় উনি বুদ্ধিজীবীদের নিয়ে এটি কবিতা লিখেন এভাবে, বুদ্ধিজীবী হলেন তিনি গদ্য লিখে বইটাতে, বাজার থেকে ফিরেন রোজেই তিনি নাকি দই হাতে। দই খাওয়া তার দারুণ শখ, খান যে তেঁতুল হলেও টক। 1 ঘন্টা ভাষণ দিয়ে বলেন খুশি নই তাতে। নবম কবিতায় অদ্ভুত কৌতুক ও খেয়ালের নবম কবিতায় উনি লিখছেন,
সব কিছুতেই নাক গলানো তার পুরানো স্বভাব। একটি মাত্র প্রশ্ন করলে দেন চারটি জবাব। সব কিছুতেই নাক গলানো তার পুরনো স্বভাব। একটি মাত্র প্রশ্ন করলে দেন চারটি জবাব। খোলা রাখেন চক্ষু কান, মজা করে ইক্ষু খান। জ্ঞানী তিনি শুধু, একটু কাণ্ড জ্ঞানের অভাব। কবি 13তম কবিতায় বলছেন, লোকটি নাকি ভীষণ পটু, ঘোলা জলে মাছ ধরতে। প্রতি মাসে যান যে তিনি বিদেশ ভ্রমণ করতে। দক্ষ তিনি গলা বাজিতে, কূট কৌশল কার সাজিতে। মরণোত্তর পুরস্কার পাবেন তাই তিনি চান মরতে। 19তম কবিতায় বলছেন একই শিরোনামে, কথায় কথায় চোখ লাল করা আতরালের স্বভাব। চিংড়ি প্রজেক্ট অনেক থেকেও সংসারে নাকি অভাব। ঢাকায় আছে 3 তলা ঘর, আত্মীয় স্বজন তার কাছে পর। মদ খেলে হাঁকেন তিনি, আমি বাংলার নবাব। 26তম কবিতায় কবি লিখছেন, পাড়ার সেই ডান পিঠেটার বুদ্ধি যোগায় ভূতে। সারাটা দিন ঘুমিয়ে কাটায়, চায় না রাতে শুতে। রাত্রি এলে অন্ধকারে পরের গাছের পেয়ারা পাড়ে। মাঝরাতে যায় পুকুর পাড়ে, ময়লা প্যান্ট ধুতে। 36তম কবিতায় কবি লিখছেন, ছুটকো মিয়া অক্টোবরে যাবেন ফরেন জাপান। রোজ সকালে বৃষ্টিকে তিনি করেন চাপান। পেটের কথা পেটে রেখে চোখ বুজে যান সবই দেখে। সব ব্যাপারে লিস্টি উঠে, রোজে তিনি চা খান। অদ্ভুত কৌতুক খেয়ালের যে মানুষগুলো রয়েছে নানা জায়গায়, অদ্ভুত রকমের মানুষ এবং কৌতুক প্রবণ মানুষ, খেয়ালি মানুষ, তাদের বিভিন্ন অবস্থাকে তুলে ধরেছেন এই শিরোনামের কবিতাগুলোকে চমৎকার ভাবে। এখন আমরা শিক্ষক, সমাজ ও জীবনযাপন এই শিরোনামে কিছু কবিতা শুনবো। উনি নিজেও একজন শিক্ষক এবং চিন্তক, সমাজ সচেতন মানুষ। এই যে আমাদের জীবনযাপন, জীবনের এই প্রেক্ষাপটগুলোকে, একজন শিক্ষকের জীবনকে এবং সমাজ ও জীবনযাপনের বিভিন্ন ক্ষেত্র হতে উনি ওনার কাব্যিক অভিব্যক্তি এভাবে প্রকাশ করেছেন। 3য় কবিতায় উনি লিখছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, যদিও সবাই বলেন। শিক্ষার আলো জ্বালিয়ে শিক্ষক নিজেই দুঃখী চলেন। নীতি আদর্শ ধরে রেখে বুকে, ধুকে ধুকে শেষে যান পরলোকে। কবির ভাষায় শিক্ষক শ্রেষ্ঠ সবার হলেন। শিক্ষক নিয়ে উনি 5ম কবিতায় বলছেন, শিক্ষক এ সমাজে আনফিট পার্সন, বেতন ছাড়া গতি নেই। খেপে কন গিন্নি, এদেশে তোমার মতো বাগ্যাহত পতি নেই। মাস শেষ হয়, আসে না বেতন, এই নিয়ে বুঝি কারণেই চেতন। বিনা চিকিৎসায় শিক্ষক মরলেও এ সমাজে কারো ক্ষতি নেই। এভাবে উনি অনেকগুলো কবিতায় শিক্ষকের যে জীবনযাপন, কঠিন জীবনযাপন, যন্ত্রণাময় জীবনযাপন, জীবনের যে চরম কষ্ট, সেই অভিব্যক্তি প্রকাশ করার চেষ্টা করেছেন। 9ম কবিতায়
উনি লিখছেন, মুক্তিযুদ্ধের কথা বলি বুদ্ধিজীবীর মতো, আদর্শ বাস্তবায়নে আগ্রহী নই তত। ভাষণে রত আমরা সবাই, মুক্তিযোদ্ধা হচ্ছে জবাই, ৭১-এর হিংস্র শকুন উঠছে শত শত। উনি তার ১৮তম কবিতায় লিখছেন, দাম বেড়েছে সয়াবিন, মাছ, দুধ, আটা, চালের, দাম বেড়েছে পেঁয়াজ, আলু, মাংস এবং ডালের। জনজীবন অতিষ্ঠ আজ, যেন মাথায় পড়েছে বাজ, দাম বেড়েছে সব দোকানে, সব বাজে মালের। তার ২১তম কবিতায় উনি লিখছেন, এদেশটাতে মিলবে এখন হরেক রকম ভেলকিবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নানা কারসাজি। চালবাজি, ভাউতাবাজি চলছে হরদম আজি, চাঁদাবাজির ভাগ নিতে প্রশাসন রাজি। ২৪তম কবিতায় কবি লিখছেন, চলছে খুন, ইফটিজিং, চলছে গুলিবর্ষণ, চলছে বিবাদ, হানাহানি, চাঁদাবাজি, ধর্ষণ। অনিশ্চিত জীবন যাপন, কেউ বুঝি নয় কারো আপন, ভণ্ড নেতায় এ সমাজে সেরা আকর্ষণ। ২৮তম কবিতায় লিখছেন, ভেজাল এখন ওষুধ, বৃষ্টি, বাটার অয়েল, আটাতে, ভেজাল এখন গরুর দুধ, মধু, ঘি, আটাতে, বাটাতে। ফাস্টফুড খাদ্যে ভেজাল দিয়ে স্বাস্থ্য অর্থ যাচ্ছে নিয়ে, নষ্ট হচ্ছে কিডনি, পেট, শক্তি নেই গাঁঠাতে। ৩২তম কবিতায় বলছেন, এত ভেজাল কেমনে বাঁচি বাবারে, রং মেশানো হচ্ছে পানি খাবারে, ইনজেকশনের সুই ফুটিয়ে, কলা পেঁপে আম দে পাকিয়ে, খাচ্ছি সেসব ছিছিয়ে কেমন খাবারে। ২৮তম কবিতায় কবি লিখছেন, মুখোশ পরা মানুষগুলো এ সমাজে ঘুরছে, মানবতা বুকে তাদের ধাও ধাও জ্বলছে, নেই তো বুকে দয়া, ক্ষমা, স্নেহ, প্রীতি, মায়া, পাতাবিহীন বৃক্ষ যেন নেই তো কোনো ছায়া, পছন ধরা সমাজ ক্ষতে মাছি ভন্ব লড়ছে। ৪৪তম কবিতায় কবি লিখছেন, বিদ্যালয়ের ডিসুম ডিসুম কলম বই নেই হাতে, গুলিকে ছাত্র মরে দুঃখ বোধ নাই তাতে, চলে অস্ত্রের ঝুনঝুনানি, পেছনে কার হাত সবাই জানি, যে হাতে বই থাকার কথা মানুষ মারে সেই হাতে। শিক্ষকদের জীবন, আমাদের যে সমাজের পচন, আমাদের যে জীবন যাপন, এইসব বিষয়ে কবি তার ৪৪টি কবিতার মাধ্যমে চমৎকার ভাবে অভিব্যক্তি প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন, ক্ষুণ্ণ হয়েছেন, প্রতিবাদী হয়েছেন, ব্যথিত হয়েছেন চমৎকার ভাবে কবিতায় কবিতায়। এখনকার যে শিরোনাম বিচিত্র, প্রথম কবিতায় লিখছেন, পাঠশালাতে ছেলে পড়ান, বৌদ্ধ পাড়ার তারানা, রোজ সকালে ব্যাগটি নিয়ে পড়ান তিনি ধারাপাত, ছেলেরা ওই ব্যাগটি দেখে শিউরে ওঠে থেকে দেখে, ঘুমের ঘরে তারস্বরে নামটা পড়ে সারা রাত। দ্বিতীয় কবিতায় বলছেন, কাক কোনোদিন হয় না কোকিল ভাই রে, কোকিলের গান শুনতে সবাই চাই রে, কাক চিরদিন কাকেই তাকে, সুযোগ পেলে কাকা ডাকে, কাক বেড়েছে কোকিল তেমনে নাই রে। আমাদের যে নেতিবাচক ভাবে পরিবর্তিত সমাজ, এই সমাজের যে চিত্র সেটি এখানে প্রকাশিত হয়েছে। সপ্তম কবিতা উনি বলছেন, আজব রাজা উড়ে এসে জুড়ে বসলেন হায় রে,
কড়াকড়ি শাসনে তার প্রজার প্রাণ যায় রে, জনসভায় ছাড়েন বলি, প্রজার মাথায় মারেন গুলি, রাঘব বোয়াল চামচালা চা তার গুণগান গায়ে রে। নবম কবিতায় উনি লিখছেন, ছয়টি শিয়াল বন্দিয়াটে হরিণটাকে মারবে। হরিণ বলে শিয়াল শিয়ালে, হরিণ কি হতে পারবে? কুবুদ্ধি ও কুটিলতায় শিয়াল শ্রেষ্ঠ এ দুনিয়ায়, শিয়ালরা তো ভালোবাসায় চিরদিনে হারবে। ওনার বিচিত্র শিরোনামের 15তম কবিতা বা শেষ কবিতায় উনি লিখছেন, আলতো মিয়া সারাদিনেই ফালতু কথা বলেন, মাঝে মধ্যে রাগের ছুটে নিজের দোকান মলেন। এই তো সেদিন আলকরণে আলতো মিয়া শালকরণে ঝেড়ে গরম বক্তৃতা জবর নেতা হলেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পুরো কবিতার গ্রন্থটি কাব্যগ্রন্থটি রাগের মাহমুদ স্যারের অন্তরঙ্গের রঙ্গমঞ্চে কবিতাটিতে আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের, আমাদের জীবনের, আমাদের চিন্তা, আমাদের নীতি নৈতিকতা যে পতন ভাঙন বচন, এই জায়গাগুলোকে উনি ইঙ্গিত করার উনি তারস্বরে কাব্যিক স্বরে প্রতিবাদ করার চেষ্টা করেছেন, ওনার অনুভূতি ব্যক্ত করার চেষ্টা করেছেন। এখানে আমরা আমাদের সমগ্র জীবনের, আমাদের রাষ্ট্রের, আমাদের সমাজের ছবি দেখতে পাই। আমাদের যে উত্তরণের যে জায়গাগুলো, এই ক্ষতগুলো দেখে দেখে আমাদের এই ক্ষত সারাতে এগিয়ে আসতে হবে। আমরা সবাই অন্তরঙ্গ রঙ্গমঞ্চে আমাদের কবি রাগীর মাহমুদ স্যারের যে আহ্বান, যে ইঙ্গিত, সেখান থেকে আমাদের জীবনের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের সমাজের জন্য শিক্ষা গ্রহণ করব, এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও অন্তরঙ্গ রঙ্গমঞ্চে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।